হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেকদিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকার লাগানো একটি গাড়ি থেকে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবার চালান আসে টেকনাফ দিয়ে। এই কাজটি আগে একা করতো বদি। বদি এখন বধ হয়ে গেছে, ওনার ভাষায় বদি এখন বধ হয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কি কাউকে দিয়েছেন, বা কাউকে কি তিনি শনাক্ত করেছেন? ওইটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পেরেছেন? এরকম কিন্তু খুব স্লো মোশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাসটা তিনি দিয়েছিলেন। বিএনপি মানবে, বিএনপির বাপেরাও মানবে। পানি ঘোলা করে খাবেন নাকি শুদ্ধ করে খাবেন সেটা আপনাদের ব্যাপার। একদিনে সানডে মানডে করলে খালাস করে দিতে পারে, এটা বাংলাদেশের শিক্ষার্থীরা বলে টিকটকারদের জন্য শিক্ষা না, তা আমি বলবো ব্যাঙের জন্য সংসদ না। যে জায়গায় সে জায়গায় লাভ দেওয়া কোনো ব্যাঙের ইশারা মানুষের লক্ষণ না। সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকাতে। অবশেষে জামাত ইসলামী কি রাজনীতি ও একামতি দিনের কার্যক্রম আলাদা করছে? দর্শক, জামাত ইসলামী নিয়ে যারা কাজ করেন বা জামাত নিয়ে যারা ভাবেন বা জামাতপন্থী গবেষক বা জামাতের শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে একটা থিওরি অনেক আগে থেকে প্রিভেলিং, যে জামাত ইসলামের কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা উচিত। দর্শক, গত দুদিন আগে একটা ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারে থাকা একটা গাড়িতে প্রায় ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আর এটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় হওয়াটাই স্বাভাবিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার গাড়ির উপরে। এখন সংসদে দাঁড়িয়ে বিএনপির একজন নেতা একটা বক্তব্য দিয়েছিল যে বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, তার বাড়ির সামনে দিয়ে মাদক দ্রব্য দেশে প্রবেশ করে, এবং এটা হেসে হেসে বলেছিল। যেহেতু নিজের দলের এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী যেই দলের মন্ত্রী, গয়েশ্বরচন্দ্র রায় সেই দলের এমপি। এখন নিজের দলের নিজের একজন মন্ত্রীকে যদি বাস দিতে হয়, ডাইরেক্ট রাগারাগি করে তার বাস দেওয়া যায় না, হেসে হেসে বাস দিতে হয়। ঠিক তেমনটাই দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বরচন্দ্র রায়। এখন আবার এই যে ঘটনাটা ঘটলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটা গাড়ি থেকে এতগুলো ইয়াবা উদ্ধার করেছে পুলিশ এবং আটক হয়েছে স্বামী স্ত্রী। এইটা নিয়ে এখন নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের হাত আটকানো যায় কিন্তু মুখ আটকানো যায় না। আপনাকে কেউ মারার জন্য এসেছে, আপনাকে লাঠি দিয়ে বাড়ি দিবে, আপনি হাত ধরে রাখতে পারবেন বা হাত ধরে ফেলতে পারবেন, এটা সম্ভব, কিন্তু মানুষের মুখ আটকানো যায় না। মানুষ যেটা মনে করে সেটা বলে ফেলে। এখন তো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই স্টিকারের গাড়িতে ইয়াবা বের হওয়ার পরে এখন সবাই দায়ী করছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং সবাই বলতেছে যে গোপনে হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যবসাটা করে। মানে মানুষের মুখ তো ভাই ঠেকানো যায় না। তাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে মানুষ এত বড় একটা চোরাচালান বা ইয়াবা এই দেশের ভিতরে মাদকদ্রব্য এইরকম চালান করবে, মানে কিভাবে সাহস পায় মানুষ? এটা নিশ্চয়ই এর ভিতরে রাঘব বল লুকানো আছে। এরকম বলা বলে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর বলবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক দর্শক, আরও অনেক ইস্যু রয়েছে বাংলাদেশে, একের পর এক ইস্যু রয়েই গেছে। আসলে দেশটা যেইভাবে ভালোভাবে, আমার মনে হয় না ফেরেশতা এসেও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করে, তারপরে মনে হয় এই বাংলাদেশ ভালোভাবে চালাতে পারবে না। ফেরেশতাও দুনিয়া থেকে আল্লাহকে বলবে, আল্লাহ বাংলাদেশ থেকে আমার উঠায় না, অন্য কোনো দেশে পাঠাও। তো বাংলাদেশে ভাই যেই প্রধানমন্ত্রী হোক না কেন, টেনশন আছেই। খারাপ মানুষ প্রধানমন্ত্রী হলে তার জ্বালাতে মনে করেন যে সাধারণ ভালো মানুষ থাকতে পারে না, আবার ভালো মানুষ প্রধানমন্ত্রী হলে খারাপ মানুষের জ্বালাতে সেই ভালো মানুষ প্রধানমন্ত্রীর চেয়ারে থাকতে পারে না। এটা আমরা বিগত দিনে দেখে এসেছি। হাসিনা খুব ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল না, কিন্তু তার জ্বালাতে আমরা তো দেশে থাকতে আমাদের কঠিন অবস্থা হয়েছিল। তার আগে মনে করেন বেগম খালেদা জিয়া, সে ভালো মানুষ ছিল না, তো ভালো মানুষ থেকে খারাপ মানুষের জ্বালায় তার প্রধানমন্ত্রীর চেয়ার চলে যায়। তো এই তো ভাই বাংলাদেশের অবস্থা। ফেরেশতা আসলে বাংলাদেশ মনে হয় ঠিক করতে পারবে না। তো তারপরেও যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, তাকে দেশ নিয়ে ভাবতে হবে, দেশের জনগণকে নিয়ে ভাবতে হবে। জনগণ যেটা চায়, দেশ যেটা চায় সেটা করতে হবে। নিজের ইচ্ছায় মাতবাড়ি করলে চলবে না। দর্শকে যে এখন শিক্ষামন্ত্রীকে নিয়ে কত কথা চলতেছে, তাই না? এমন একটা ডায়লগ দিয়েছিল হাসিনা, যার কারণে দেশ ছাড়তে কিন্তু বাধ্য হয়েছে। এখন আবার ব্রয়লার মুরগির বাচ্চা, ফার্মের মুরগির বাচ্চা বলে
বলতেছে আবার শিক্ষার্থীরা টিকটকার, তারা গাঞ্জা খায়, এরকম কথাও বলতেছে। তো এগুলো ভাই আসলে শিক্ষার্থীরা সহ্য করতে পারে না, পারবেও না। শিক্ষার্থীদের পাওয়ার অন্যরকম একটা পাওয়ার, যেই পাওয়ারের কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। যাই হোক দর্শক, সকল বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। তারা এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হরিদাস চন্দ্রকে রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়েছে, এই মর্মে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। কিন্তু মূলত পক্ষে হরিদাস চন্দ্রকে কিন্তু রাম মন্দির স্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়নি, যদিও এই হরিদাস চন্দ্র রাম মন্দির স্থাপনের জন্য রয়ের কাছ থেকে কয়েকশো কোটি টাকা বাংলাদেশে এনেছে। কিন্তু তাকে মূলত গ্রেপ্তার দেখানো হয়েছে শেখ হাসিনার আমলে। সে ভারতে গিয়ে তৌহিদুর রহমান নাম ধারণ করেছিল, তারপরে ওখান থেকে বাংলাদেশে আবার এসেছে, এখানে এসে হরিদাস চন্দ্র নাম ধারণ করেছে। শেখ হাসিনার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, শেখ রেহানার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর মাধ্যমে 35 কোটি 9 লক্ষ টাকা, প্রায় কম বেশি কিছু, সেটা পাচার করেছে বাইরে। এবং এই টাকা সে অবৈধভাবে বাংলাদেশের মানুষদের কাছ থেকে জোর করে আদায় করেছে বিভিন্ন মাধ্যমে। সে এসির মিস্ত্রি ছিল, যে ফ্রিজ ট্রিজ এসি এগুলো সারত। সেই ব্যক্তি এই যে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে এনে শেখ হাসিনার সাথে যোগসূত্রের মাধ্যমে এরপরে সর্বশেষ রয়ের কাছ থেকে টাকা নিয়ে এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য রাম মন্দির স্থাপন করছিল বাংলাদেশে। বাংলাদেশে কিন্তু রামের পূজা হয় না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। বাংলাদেশে হিন্দুরা যে পূজা করে, এই পূজা হয় লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এইগুলোর পূজা হয়। বাংলাদেশে কিন্তু কোনো রাম ভক্ত, রামের পূজারী নাই। রাম পূজা হয় হচ্ছে অযোধ্যায়, মনে আছে না? অযোধ্যার সেই বাবরি মসজিদ ভেঙে তারা রাম মন্দির স্থাপন করেছে, এটা হয়। সুতরাং বিভ্রান্ত হবার কিছু নেই। হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সরকার খুব ভালো একটি কাজ করেছে। এর আগে যেমন ইউনূস সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বড় ধরনের একটা বিপদ থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করেছিল। বিএনপি সরকারকে আমরা একবার স্যালুট দিতে চাই। অন্য মামলায় হলেও এই কুচক্রীকে, এই দেশদ্রোহীকে গ্রেপ্তার করে খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আমরা তৃতীয়বার একটি খবরে চলে যাচ্ছি। আপনারা জানেন, এই আজ আমি যখন ভিডিও করছি, অর্থাৎ 15 তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর স্টিকার লাগানো একটি গাড়ি থেকে 6000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? বলেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবার চালান আসে টেকনাফ দিয়ে। এই কাজটি আগে একা করতো বদি, বদি এখন বধ হয়ে গেছে, ওনার ভাষায় বদি এখন বধ হয়ে গেছে। এখন ওই এলাকার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী কি কাউকে দিয়েছেন, বা কাউকে কি তিনি শনাক্ত করেছেন? ওইটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধ করতে পেরেছেন? এরকম কিন্তু খুব স্লো মোশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাসটা তিনি দিয়েছিলেন। বাবু গয়েশ্বরচন্দ্রের সেই কথার হুবহু প্রমাণ আজকে পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সেই গাড়িতে ইয়াবা নিয়ে যাবে সাধারণ মানুষ? না, এটি বিশ্বাস হবার কথা নয়। বোঝার ব্যাপার হচ্ছে, এখানে আবার দুইজন নারী ছিল। এই দুই নারী ওই যখন ইয়াবা উদ্ধার হচ্ছিল, তারা তাদের মুখটা এমন ভাবে ঢাকছিল, আকাম করার সময় মনে থাকে না। আকাম যখন ঘটে তখন পাতে খাবে, কিন্তু মুখ দেখাবে না। অন্য সময় কিন্তু সেটা না, অন্য সময় মুখ ঢাকার কথা বললেই হয়েছে, ওরে বাপরে বাপ, প্রগতি কাকে বলে, শাহবাগী কাকে বলে, একেবারে সেগায় ওঠে নিজের স্বাধীনতা। বাংলাদেশের রাজনীতিবিদরা কত বড় দেশদ্রোহী হলে তারা একটা দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য নিজের দেশে এইভাবে মাদক নিয়ে আসে এবং সেটি যুব সমাজের ভিতরে ছড়ায় দেয় কিছু টাকার লোভে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কি বিবৃতি আসে, কি বক্তব্য দেন, এইটা শোনার অপেক্ষায় থেকে আমরা সর্বশেষ যে চ্যাপ্টারে যাচ্ছি সেটি আপনারা জানেন। ছাত্রদের যে আন্দোলন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ নিয়ে, এই আন্দোলনের মাত্রা ইতিমধ্যেই অতিক্রম করে গেছে, সীমা ছেড়ে গেছে। এখানে ছাত্রদের ভিতরে ইতিমধ্যেই আওয়ামী লীগ ঢুকে পড়েছে, র ঢুকে পড়েছে এবং ভারত ঢুকে পড়েছে। এই আন্দোলন খুব তাড়াতাড়ি যদি না থামানো যায়, তাহলে আমাদের কাছে মনে হচ্ছে খুব বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে যাচ্ছে। কারণ অনেক অছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা বলবো পুলিশকে আরো ধৈর্যের পরিচয় দিতে, কোনো ছাত্রের গায়ে তিল পরিমাণ যেন টোকা না দেওয়া হয়। যারা প্রকৃতপক্ষেই ছাত্র তাদেরকে ভালোবেসে বুঝিয়ে কাউন্সিলিং করে তাদেরকে এই আন্দোলন থেকে ফেরাতে হবে। কারণ তাদেরকে এইটা বোঝাতে হবে যে তোমরা যে আন্দোলন করছো, এই আন্দোলনটা তোমাদের হাতে নাই, এটা আওয়ামী লীগ এবং ভারতের হাতে চলে গেছে। তোমরা যদি এখন এখান থেকে আন্দোলন স্থগিত না করো, তাহলে এই পুরা দায়িত্ব তোমাদের ঘাড়ে গিয়ে পড়বে। এটি তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ঘরে ফেরাতে হবে। এখন এই আন্দোলনের ভিতরে যে ভারত ঢুকে পড়েছে, তার প্রমাণ কি? এর প্রমাণ আপনারা দেখেছেন, ভিডিওগুলো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এক জায়গায় পুলিশ ঠেকাতে যাচ্ছে, ঠিক ওই আন্দোলনকারীদের ভিতর থেকে একজন থাবা দিয়ে পুলিশের মাথা থেকে ক্যাপ কেড়ে নিয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার হাতে অস্ত্র ছিল। যদিও এইখানে ছাত্রদল একটু বাড়াবাড়ির পরিচয় দিচ্ছে। ছাত্রদলকে বলবো, ছাত্রলীগ কিন্তু এই কারণে ধ্বংস হয়েছে। আপনাদের এত বাড়াবাড়ির দরকার নেই। সরকারি বাহিনী আছে, সরকার আছে, সরকার এটি ট্যাকেল দেবে। আবার এইটা ছাত্রদেরকে ধরে বিভিন্ন প্রশ্ন, কোথায় কোথায় মারধর করা হয়েছে। ছাত্রলীগ আর ছাত্রদলের ভিতরে তাহলে পার্থক্য কোথায়? আবার এক জায়গায় স্লোগান দিচ্ছে শিবিরের চামড়া তুলে নিব আমরা। আরে ভাই, এখানে শিবির আসলো কেন? তুমি এসেছো ছাত্রদের আন্দোলন বন্ধ করতে, এখানে শিবিরের চামড়া তোলা কেন?
তুমি কি মুচি ভাই? ও ভাই, যারা আপনারা এই স্লোগান দিচ্ছেন, আপনারা কি মুচি নাকি কষাই, কোনটা? আমরা তো জানি চামড়া নিয়ে কারবার করে হচ্ছে মুচি অথবা কষাই। প্রথমে কষাই চামড়া খুলে নেয়, খুলে নিয়ে ওই চামড়া মুচির কাছে দেয়, মুচি পরে তার বাকি কাজ শুরু করে। তা তুমি কি মুচি? তুমি কি কষাই? তুমি আরেকজনের চামড়া তুলে নিবা কেন? এটা কোন ধরনের স্লোগান? যার স্লোগানের ভিতরে এই সন্ত্রাসী লুকিয়ে থাকে, সে মানুষ হয় কি করে? সে ছাত্র হয় কি করে? ছাত্রদের স্লোগান কেন হবে যমকের চামড়া তুলে নেবো আমরা? একটা একটা শিবির ধরে ধরে জমি করে কারা? ছাত্র শিবিরকে তো কখনো আমরা এই ধরনের স্লোগান দিতে দেখি নাই, যে একটা একটা ছাত্র ধর বা একটা একটা লীগ ধর, ধরে ধরে জমি কর। ছাত্র শিবিরের মুখে এই ধরনের স্লোগান কখনো কেউ শুনেছেন? তো স্লোগান যাদের এরকম উগ্র হয়, তারা তাদের চিন্তা চেতনা, তাদের মস্তিষ্ক, তাদের আচার আচরণ উগ্র হবে, এটাই তো স্বাভাবিক। আবু সাইদ দিবস 16ই জুলাই, আজ থেকেই গল্পটা অন্যদিকে টার্ন করছিল। কোটা আন্দোলন ছিল, আর আজ থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হয়েছিল। আবু সাইদ এইভাবে বুক পেতে দিছিল। আহারে, তার বোনের কান্নার কথা মনে আছে আপনাদের? আমি মাঝে মধ্যেই তার বোনের কান্না শুনি। শুনি, আমি জানি না কেন আমার ভিতরে এমন করে, আমি কান্না রুখতে পারি না। অনর্গল আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কারণ এক গরিব বাবার স্বপ্ন, এক গরিব বোনের স্বপ্ন। আর আমার ভাইরে কেন মারলি? তার একটা গুলি করছো, আমার 3টা গুলি কইরা যাইতি। বোন বলতেছে আমার ভাইটা কত মেধাবী ছাত্র। দেখেন, শুনেন, আমি শিওর আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, কারণ এই কান্নার মধ্যে এক গরিব সংসারের, এক গরিব বাবার, এক গরিব বোনের স্বপ্ন লুকায় আছে। সব ধুলিস্যাৎ কইরা দিছে। তো ও আল্লাহ, আরে আমরা মূর্খ মানুষ, জানি না কে মারার অনুমতি দিল। মানে শেখ হাসিনাকে ইঙ্গিত করতেছে, আমার ভাইটাকে কেন মারার অনুমতি দিল? ওর একটা পা, একটা হাত যদি ভেঙে দিত, তাতে আমরা কোনো আপত্তি জানাইতাম না। আমার ভাইটাকে কেন মারলো? গরিবের ছেলে ইংলিশে পড়ে, কারণ একটা চাকরির দরকার। বাবার দুঃখ কষ্ট কাঁধে তুলে নিবে, শুধু একটা চাকরির জন্য ওই আন্দোলনের নাম ছিল। ওর মৃত্যু পর্যন্ত কিন্তু ওইটা কোটা আন্দোলনই ছিল। আবু সাইদের শহীদ হওয়ার পর ওইটা চলে গেল সরকার পতনের আন্দোলনে। এই বোনের কথা শুনেন, আর আমার ভাই তো মরার বয়স হয় নাই। আমার ভাইয়ের একটা হাত ভাঙিল না কেন? একটা পা ভাঙিল না কেন? কি শুনবেন বলেন? আমার খুব ইচ্ছা, জানেন, এই ভিডিওটা না একদম আমাদের সালাউদ্দিন সাহেবের সামনে গিয়ে ধরি, আর ওই ফজলুর রহমান সাহেবের সামনে নিয়ে ধরি। আমি দেখতে চাই ওদের চোখে পানি আসে কিনা। সরি, কান্না ধরে রাখতে পারি না। কি করুম বলেন? জুলাইকে এই বুকের মধ্যে এমনভাবে গেঁথে ফেলছি, এটা থেকে আমি আর বের হতে পারছি না। আমি সেদিনই বের হতে পারবো যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে হ্যাঁ, আমরা এই গণভোটের অধিকার মেনে নিলাম। সেদিন বের হতে পারবো, এর আগে বের হতে পারবো না। আর বাকি যারা কথা বলে, যারা যা কিছু বলে সংসদে এবং সংসদের বাইরে, টোটালটা আমার কাছে না অভিনয় মনে হয়। হ্যাঁ, অভিনয় মনে হয়। বরঞ্চ আমার অনেকের চেয়ে বেশি ভালো লাগে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে। কেন ভালো লাগে জানেন? উনি মুখের উপরে বইলা দেয়, অন্তরে এক, মুখে এক, এমন না কিন্তু ব্যাপারটা। ওনার চিন্তা ভাবনার মধ্যে যা কিছু আছে কিচ্ছু লুকায় না, সরাসরি বইলা ফেলায়। যেমন এক টক শোতে যায় বলতেছে জাতিসংঘের ওই যে 1400 মারা গেছে লেখছে, ওগুলো আমি মানি না, আপনি মানতে পারেন। তখন প্রশ্নকর্তা ওনাকে জিজ্ঞেস করতেছে আপনার দৃষ্টিতে কত? উনি 1000 বলতে চায় না, 500 বলতে চায় না, ঘুরে ফিরে বলতেছে যে 600 হইতে পারে, আরো কম হইতে পারে। এটা একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে হয়েছে। কিন্তু উনি বিচার চায়, আরেকটা বিচার চায়। সেটা কি? পুলিশ হত্যার বিচার চায়। এই জুলাইতে যে পুলিশ হত্যা হয়েছে সে হত্যার বিচার চায়, কিন্তু জুলাইতে যারা শহীদ হইল তাদের বিচার নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। ফজলুর রহমান সাহেব কোনো মতেই মানতে রাজি না
এখানে গণহত্যা হয়েছে, উনি বলতে চাচ্ছে এখানে গণতন্ত্রের হত্যা হয়েছে, শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করছে, গণহত্যা হয়েছে ওইটা উনি মানতে রাজি না, কিন্তু পুলিশ হত্যাটা মানতে রাজি। এবং উনি যে বিএনপি করে, আওয়ামী লীগ 35 বছর আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ ছাইরা যে উনি বিএনপিতে আসছে, সে বিএনপির উপরেও ওনার ভরসা নাই। বিএনপি নিয়ে উনি ইঙ্গিত দিচ্ছে বিএনপি, জামাত, শিবির, এনসিপি সহ 11 দল এদের সঙ্গে আঘাত কইরাই দেশ চালাচ্ছে, অর্থাৎ বিরোধী দল আর সরকার দল আপোষ কইরা দেশ চালাচ্ছে। ওনাদের মিল মহব্বত ওনার পছন্দ না। উনি কি চাইতেছে? উনি চাইতেছে আওয়ামী লীগ সরকার যা যা করছে বিএনপি সরকার তাই করুক। আওয়ামী লীগ সরকার যেভাবে জামাত শিবিরকে দমন করছে সেভাবে দমন করুক। তারা কেন কথা বলবে? তারা কথা বলার সাহস পায় কিভাবে? তারা সংসদে আসলো কেমনে? এইটা নিয়েও তার প্রশ্ন। উনি সরাসরি বলতেছে জামাত জোর কইরা অনেক আসন ছিনে আনিছে, নির্বাচন সঠিক হয় নাই, জামাত অনেক আসনে জালিয়াতি কইরা পাশ কইরা এই সংসদে আসছে। দেখেন ওনার কথা থেকেই তো বোঝা যায় তার মানে নির্বাচন সঠিক হয় নাই। ফজলুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করা উচিত, হ্যাঁ, বিএনপির সমস্ত বড় বড় কর্মকর্তারা ওনার সাথে গোপনে বসা উচিত। এ ভাই, আপনি যে কথা বললেন জামাত জোর জুলুম কইরা জালিয়াতি কইরা নির্বাচন কইরা আসছে, তাহলে তো পুরো নির্বাচনটাই অবৈধ হয়ে যায়। চিন্তা করেন আসলে কোন কথার কি অর্থ, ওই জ্ঞানটুক নাই। একটাই টার্গেট, হ্যাঁ, আওয়ামী লীগের যে টার্গেটটা ছিল, আওয়ামী লীগকে যেটা শিখাই দিছিল, একেবারে মুখস্থ করে দিছিল, ছক কাইটা দিছিল, যে কোনো ভাবে হোক এই ইসলামিক দলকে, অর্থাৎ যে কোনো উপায় হোক জামাত ইসলামকে দাবায় রাখতে হবে, ইসলামিক কোনো দলকেই রাজনীতি করতে দেবে না। এটাই তাদের ফর্মুলা। ওই ফর্মুলায় আওয়ামী লীগ চলতো, এখন কেন বিএনপি চলে না? এই দুঃখটাই ওনার মনের মধ্যে। ওনার চেহারা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, ফজলুর রহমান সাহেব, আপনারা পাইলে না আমি সাইদের বোনের এই ভিডিওটা আপনাদের দেখাইতাম, দেখতাম আপনার চোখে পানি আসে কিনা। ভাই ব্রাদার, ওনার ভিতরে একটা জিনিস খেয়াল করবেন, ওনাকে প্রশ্ন করুক না করুক, উনি নিজে থেকেই 71-এর কথা বলবেই, মহান মুক্তিযোদ্ধার কথা বলবে। ওকে বলেন 100 বার বলেন, 1000 বার বলেন, কিন্তু সাথে নিয়ে আসবে কি 24-কে। ওই 71-এর কথা বলার সঙ্গে সঙ্গে 24 সামনে আই না, ওনার মনের মধ্যে যা কিছু আছে ভরভর করে বাইর হইতে থাকে। এই দেশের মোল্লা মুসল্লিদেরকে ফকির মিসকিন মনে করে। হ্যাঁ, যারা ওই এতিমখানায় থাকে, যারা ওই মাদ্রাসায় পড়ে, তাদেরকে উনি নিজেই বলে এরা লিল্লা খায়, ফকির মিসকিন। দেখছেন ওনার দৃষ্টিভঙ্গি, একজন এমপির দৃষ্টিভঙ্গি। আবার উনি কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টাও ছিলেন। ওনার এই মানসিকতা থেকে উনি বাইর হইতে পারবে না, যার জন্য ওনাকে নিয়ে আলোচনা করে লাভ নাই। আলোচনা করতে হবে কাকে নিয়ে জানেন? বিএনপির সমস্ত দায়িত্ব যার ঘাড়ে। আপনারা বলবেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘাড়ে। হ্যাঁ, ঠিক আছে আপনার কথা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেশের মানুষের মধ্যে যে প্রশ্ন, সবাই জানে একটাই কথা, সেটা কি? পুরো বিএনপির দায়িত্ব পালন করতেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, এই দায়িত্ব পালন করতেছে। আমরা ভাই গত 24-25 মাস একটা জিনিস কিন্তু খেয়াল করছি, যে কোনো ব্যাপারই হোক সালাউদ্দিন সাহেব সামনে এসে কথা বলে। মানুষের মধ্যে এমন একটা ধারণা জন্ম নিছে এই মুহূর্তে, এই জুলাই একমাত্র বাধা এই সালাউদ্দিন সাহেব। বিএনপির ভিতরে ভাই অনেকের সাথে আমি কথা বলি, অনেকেই বলে যারা বিএনপি করে, যারা বিএনপির সাপোর্টার, তারাও কিন্তু আঙ্গুল তুলে এই সালাউদ্দিন সাহেবের দিকে। তাদের মনের মধ্যে প্রশ্ন, এই একটা মানুষের কারণে কি বিএনপি পিছিয়ে যাচ্ছে? বিএনপির প্রধানমন্ত্রী এত ভালো ভালো কাজ করতেছে, কিন্তু সেগুলো ফুইটা বাইর হইতেছে না। আলোচনা হচ্ছে কি এই সালাউদ্দিন সাহেবের কথা, বা ওনাদের যে আরো কিছু মন্ত্রী আছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী এসে বলতেছে ভাই আপনাদেরকে কিন্তু ডেঙ্গু মশা কামড়াইতে পারে, আপনারা মশা থেকে বাঁচার জন্য লম্বা লম্বা পাঞ্জাবি পরবেন, টুপি লাগাইবেন, লুঙ্গি লম্বা পরবেন, পায়জামা লম্বা পরবেন, মানে খেতা বালিশ দিয়ে নিজের ঢাইকা রাখবেন মশা থেকে বাঁচার জন্য। চিন্তা করছেন কি বুদ্ধিটা দিছে? আসলে উনি যেটা বলছে ওইটাই। উনি নির্বাচনের আগে বলছে না আমি খালি নির্বাচনে পাশ করে নেই, তারপরে দেখবি আমার ওইটা। আসলে উনি ওইটা, ওনার কথাবার্তার মধ্যে ওইটাই প্রকাশ পায় বারবার। উনি একটাই হাসপাতাল খুঁজে পাইছিল, আল দিন, ওই একটাই হাসপাতাল পাইছিল। আর বাংলাদেশের সমস্ত হাসপাতাল স্কয়ার লেভেলের, ওই একটাই হাসপাতাল ছিল যার লাইসেন্স ক্যান্সেল করতে হইলো। আর কোনো কারো লাইসেন্স ক্যান্সেল করার দরকার নাই। কিন্তু যা কিছু করছেন পালন করতে পারছেন, পারেন নাই, নত স্বীকার করতেই তো হয়েছে। মানুষের মনের ভাষা বুঝেন না বলেই কিন্তু নত স্বীকার করছেন। ঠিক এইভাবেই নত স্বীকার করতে হবে এই জুলাইয়ের কাছে। জুলাই নিয়ে যারা জালিয়াতি করতেছেন, ছেলে খেলা করতেছেন, প্রত্যেকটা মানুষকে নত স্বীকার করতে হবে। ভাই ব্রাদার, আমি সবসময় দেখেন পজিটিভ মাইন্ডের মানুষ, আমি পজিটিভ কথাই বলবো। জুলাই নিয়ে কেউ জালিয়াতি করতে পারবে না। 5 তারিখে জুলাই জাদুঘর ওপেন হচ্ছে, তারপরেও কিন্তু মানুষের সন্দেহ কাটতেছে না। টোটাল সন্দেহটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপরে না, টোটাল সন্দেহটা আমাদের সালাউদ্দিন সাহেবের উপরে। সালাউদ্দিন সাহেব, আপনার হাতে তো বাংলাদেশের সমস্ত গোয়েন্দা, এই গোয়েন্দাদের মার্কেটে ছাইরা দেন, একেবারে ভাই রোড লেভেলে ছাইরা দেন, মানুষের মনের কথা জানার চেষ্টা করেন। ওই 1 জুলাই নিয়ে আপনার রাজনীতির কেরিয়ার ধ্বংসের মুখের দিকে চলে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। এই যে আবু সাইদ, মুগ্ধ এবং ওয়াসিম, এরা কিন্তু ইতিহাসের পাতায় 100 বছর বাইচা থাকবে। সালাউদ্দিন সাহেব, আপনি কি 100 বছর বাইচা থাকতে পারবেন ইতিহাসের পাতায়? পারবেন না। এই যে 10 বছর আগে কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, 15 বছর আগে কে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মানুষের মনে আছে? কেউ মনে রাখবে না, কিন্তু আবু সাইদদের আমরা মনে রাখবো। আর এটাও মনে রাখবো, জুলাই নিয়ে আপনারা সাপ লুডু খেলতেছেন। হ্যাঁ ভাই, একবার উপরে উঠি, আবার সাপের মুখে যাই, আবার পিছনে চলে আসি, আবার উপরে যাই, আবার নিচে আসি, এইভাবেই চলতেছে। খালি বলে অক্ষর অক্ষরে পালন করুন, বাস্তবে কোথায় যেন এসা গলার কাটার মতো আটকা যায় ভাই। হ্যাঁ, একবারে গলার কাটা হয়ে গেছে, তো পুরো জাতির গলার কাটা হয়ে গেছেন সালাউদ্দিন সাহেব আপনি। আমার এই কথা বিশ্বাস না করলে, যে বললাম গোয়েন্দা দিয়ে খবর নেন, মানুষ আপনাকে ভালোভাবে নিচ্ছে না। সবাই মনে করতেছে আপনার কারণে দেশ অস্থিরতার দিকে যাচ্ছে। হ্যাঁ ভাই, বিরোধী দল থেকে অলরেডি জানাই দিছে যে আপনারা 51 ভাগ ভোট নিয়ে ক্ষমতায় চলে গেলেন। আজকে সংসদে আপনারা দলে ভারী বইলা
আপনারা বলতেছেন না না আমরা এইসব জুলাই টুলাই মানি না, মানলো এটা আমাদের মতো করে মানুম, আমরা একটা কমিটি বানামু, সবাই মিলে আবার চা পান খামু, কয়েক মাস আলাপ আলোচনা কইরা নতুন করে সবকিছু ঠিক করুম। কেন? সংস্কার তো হয়েই গেছে, একবার না দুইবার না তিনবার বসছেন। ডক্টর ইউনূসের আমলে প্রত্যেকটা দল আলাদা আলাদা বসছে, তারপরে ভাই মিডিয়ার সামনে বসছে, অন ক্যামেরা আমরা দেখছি ওনারা আলোচনা করতেছে। তৃতীয়বার সবাই আমরা দেখছি এই অন ক্যামেরা ওনারা কি আলোচনা করতেছে, সবকিছু জানানো হয়েছে। জুলাই সনদপত্রে ওনারা সই করলো, হ্যাঁ দস্তখত করলো, তারপরেই তো ইউনূস সরকার নির্বাচন দিল। বিচারের সংস্কৃতি চালু করতেই হবে, বিচার যদি না হয় তাহলে তো ভাই এই দেশে আবার ফ্যাসিবাদের জন্ম হবে। সে যেই হোক না কেন আইনের আওতায় আনতেই হবে। দেখেন ৪৫ বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী ধরা পড়ছে, এই বনানী থেকেই ধরা পড়ছে মেজর মুজাফফর হোসেন। হ্যাঁ, উনাকে ৪৫ বছর পর ধরলো, এর আগে কেন ধরলো না? বিএনপি সরকার তো ক্ষমতায় ছিল বহুদিন, তখন কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার বিচার হইল না? অনেকগুলা প্রশ্ন ভাই। তার মানে কি জানেন, বেগম খালেদা জিয়াও এই বিচারটা করতে পারে নাই। কাদের জন্য করতে পারে নাই এটা তো বুঝতে পারছেন, কারণ উনি একজন মেজর, উনার বিচার করা যাবে না, এই বাধাটা কারা দিতে পারে এটা তো আমরা বুঝতে পারি। কিন্তু এখন বিচারের সাহস পাইলো কেমনে? তার মানে এই সাহস দিছে জুলাই, আপনাকে সাহস দিছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী জুলাই আপনাকে সাহস দিছে। আপনার মাও কিন্তু এই বিচার করতে পারে নাই, যে বিচার এখন করতে পারতেছেন। তার মানে কি জানেন, এই জুলাই আপনাকে সাহস দিছে। এই যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কিভাবে আসলেন? আপনি তো আসতে পারতেছিলেন না, 9 বছর আটকা ছিলেন শিলংয়ে, আপনাকে আসার কোন রকম ট্রাভেল পাস দেয় নাই তো শেখ হাসিনা। আপনার নিজের দেশে নিজের মাতৃভূমিতে আপনি আসবেন, সেটাই আসতে পারেন নাই 9 বছর। আসতে পারছেন কার জন্য? জুলাইয়ের জন্য। রেজভী সাহেব এবং মির্জা আব্বাস সাহেব এবং অনেকেই আমার মাসুম বাচ্চারা বলে যেভাবে কান্নাকাটি করছেন, জেল থেকে বাইরে পারছেন কেন? এই জেল থেকে কিভাবে বাইরে হইলেন? জুলাইয়ের কারণেই বাইরে হইছেন। আপনাদের সবার ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে। আপনারা কেন বদলা গেলেন নির্বাচনের পরে, এই জবাব দিতেই হবে। আজকে ডাক্তার শফিকুর রহমান স্যার স্পষ্ট ভাষায় বলে দিছে, আমরা জনগণের সাথে বেইমানি করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের অধিকার না পাবো, গণভোটের অধিকার না পাবো, 70% ভোটের অধিকার না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো মীমাংসা হবে না। আমরা ওই সংসদে যদি না পারি, এই রাস্তায় নাইমা এই দাবি আদায় করব। দুর্বল দল ভাইবেন না, জামাত ইসলামের সাথে ছাত্র শিবির আছে, এনসিপি আছে, ওই 11 দল যখন রাস্তায় নামবে, ভূমিকম্প হবে, দাবি দাওয়া মানতে রাজি হবেন, বাধ্য হবেন আপনারা। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।